1টা বাজে। বর 8 কেজি মাছের ব্যাগ আমার হাতে ধরিয়ে দিয়ে কাটতে বলে হনহনিয়ে নিজের রুমে চলে গেল। আমি তার যাওয়ার পানে চেয়ে আছি। একটা মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে? মাছগুলো নিয়ে রান্নাঘরে রেখে তার জন্য খাবার বেড়ে রুমে নিয়ে গেলাম। খাবার তার সামনে রেখে চলে আসছিলাম, পেছন থেকে তার ডাক, আলো, কালকে সকালে আমি মাছ ভাজা খাবো, তাই মাছগুলো যেন এখনই কেটে রাখো। আর হ্যাঁ, কালকে সকালেই যেন আমি মাছ পাই। জি বলে বের হয়ে গেলাম। বাবা শখ করে নাম রেখেছিল আলো, কিন্তু জীবনে আলোই আসলো না। অন্ধকার আর অন্ধকার দেখতে পাই। পানির গ্লাস নিয়ে আমার বর শাওনের সামনে দাঁড়িয়ে আছি। উনি ওনার মতো খেয়ে যাচ্ছেন। একটা বারও জিজ্ঞাসা করলো না যে আলো, তুমি কি খেয়েছো? আমিও না কার কাছ থেকে বা কী আশা করে। বিয়ের 1.5 বছর হয়ে গেছে আর আমি মা হতে পারিনি। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? তাকে একটা বাচ্চা দিতে পারিনি, তাই আজ আমার এই দশা। শাওন খাওয়ার শেষ করে শুয়ে পড়ল। আমি সব গুছিয়ে লাইট অফ করে রান্নাঘরের দিকে গেলাম। এই বাড়ির নিয়ম, বরের আগে স্ত্রী খাবার খেতে পারবে না, তাই রোজ শাওনের জন্য রাত 1টা 2টো পর্যন্ত অপেক্ষা করি। বাবা নামক ছায়াটা নেই, তাই আমার এই অবস্থা। পাতিলে অল্প ভাত ছিল, তাই খেয়ে মাছ কাটতে বসলাম। মাছের দিকে চেয়ে মুচকি হেসে মাছকে বললাম, আলো, মাছ, আজ না আসলেও পারতি। আজও আমায় ঘুমানো যাবে না। জানিস তো আমি মাছ কাটতে পারি না, তারপর অল্প শিখেছি, আর কাটতে দেরি হয়। এই জিনিসটা শাওন জেনেই নিয়ে এসেছে। কী আর করার, তোকে এখন আমারই কাটতে হবে। মাছ কাটতে কাটতে নিজের কথাগুলো বলে ফেলি। আমি আলো ইসলাম। আমাদের পরিবারে আমরা 5জন সদস্যই ছিলাম। আমি, আম্মু, আব্বু আর ছোট ভাই আর আমার দাদি। আমার ভাই আমার থেকে 2 বছর ছোট ছিল। আমার আব্বু প্রবাসী ছিল। তখন আমি ক্লাস 6-এ পড়ি। আব্বু একেবারের জন্য এসে পড়ে। দিনকাল ভালো যাচ্ছিল, কিন্তু হঠাৎ কী হলো, আমাদের জীবনে একেবারে অন্ধকার হয়ে গেল। আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, আর আমরা এতিম হয়ে গেলাম। কোথাও যাওয়ার জায়গা নেই। আত্মীয়স্বজন আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। শেষ ফলে আমার মা ও দাদি মিলে সিদ্ধান্ত নিল আমাকে পড়াশোনা ছেড়ে কাজে লাগাতে হবে। কী আর করার, ক্লাস 8-এ আমার পড়াশোনার অবসান ঘটে। কিন্তু আমার ভাই পড়াশোনা করছে, করবেই না বা কেন? বংশের একমাত্র ছেলে লেখাপড়া না করলে কি হয়? মায়ের কাছ থেকে সেলাই কাজ শিখে তা দিয়ে শুরু করলাম, আর আশেপাশের বাড়ির ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে আমাদের জীবন। আমার মায়ের কোমরে ব্যথা থাকতো, তাই উনি সেলাই করতো না। আমার মা মাঝে মাঝে বাবার বাড়ি থেকে কিছু সাহায্য পেত, হঠাৎ তাও বন্ধ হয়ে যায়। মামা আর সাহায্য করতে পারবে না, সাপ সাপ জানিয়ে দিল। ছোট থেকে আমার দাদি আমায় দেখতে পারতো না, কারণ মেয়ে হয়ে জন্মেছি, তাই আমার দাদির সাথে মাও তেমন হয়ে গেছিল। সারাদিন সেলাই আর টিউশনি করি, সাথে বাসার সব কাজ আর রান্নাবান্না আমায় করতে হতো। হয়তো এইসবের কারণে সংসার জীবনে কাজের জন্য কথা কম শুনতে হয়েছে। আমার জীবনে প্রত্যেকটি সিদ্ধান্ত অন্য কেউ নিয়েছে, আর সিদ্ধান্ত সব সময়ের মতো ভুল ছিল। আমি কি চাই তা নিয়ে কারো মাথা ব্যথা নেই। হয়তো সবাই আমাকে মানুষ কম রোবট বেশি ভাবতো। আমার বয়স যখন 24, তখন আমার বিয়ে হয় শাওনের সাথে। বিয়ে নিয়ে কত শত কথা, কেউ আমায় বিয়ে করতে চায়নি। আমার নাকি দোষ আছে, আমি নাকি ভালো না, তাই তো বড় বোন রেখে ছোট ভাইকে বিয়ে করে ফেলেছে। এমন অনেক কথাই শুনে যাচ্ছিল। আমার পরিবার আমার বিয়ে দেয়নি কারণ আমি তাদের প্রিয়জন ছিলাম। যখন দেখলো তাদের ছেলে বিয়ে করে ফেলেছে, পড়াশোনার পাশাপাশি একটা কাজ করে, তখন আমায় ব্যবহার করা টিস্যু ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার ছোট ভাই আকরাম হঠাৎ 21 বছর বয়সে হঠাৎ করে সে এক মেয়েকে নিয়ে হাজির। বাসায় এসে বলল সে বিয়ে করছে। তখন আমি 23 বছরে পা দিয়েছি। আমি হাসি মুখে ছোট ভাইয়ের বউকে বরণ করে নিলাম। তার জন্য আমায় কথা শুনতে হয়েছিল। আমি কখনো কোনো কিছুর প্রতিবাদ করিনি, আর করার প্রয়োজন পড়েনি, কারণ এইসব আস্তে আস্তে সয়ে গিয়েছিল। এইভাবে হুট করে আকরামের বিয়ের কারণে সমাজ ও পরিবারের কাছে আমি হাসির পাত্র আর বোঝা হয়ে গিয়েছিলাম। যে যেভাবে পেরেছে আমায় মেশিনের মতো ব্যবহার করছে। ঠিক 1 বছর পর আকরামের শাশুড়ি আমার জন্য বিয়ের প্রস্তাব আনে। মা আর দাদি না দেখে রাজি হয়ে যায়। হবেই না বা কেন? বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করতে পারলে হলো। আমি তখনও চুপ ছিলাম। অতঃপর শাওনের সাথে আমার বিয়েটা হয়ে গেল। বিয়ের পর জানলাম শাওন মুদির দোকানদার, ইনকাম ভালো, কিন্তু তার নেশা আছে। তার জন্য সে রোজ রাতে দেরি করে বাসায় ফিরত। মাছ কাটতে কাটতে ভোর হয়ে গেল।
আজান দিচ্ছে, আজও ঘুমাতে পারলাম না। মাছগুলো নিয়ে ধুয়ে রেখে রুমের দিকে পা বাড়ালাম। নিজের রুমের কাছে এসে চুপ করে তাকিয়ে রইলাম। আমার রুম থেকে আমার বরের খালাতো বোন রূপা বের হয়ে আমাকে দেখে অবাক। রূপা, ভাবি, আমি আসলে আপনাকে খুঁজছিলাম। আপনি কোথায় ছিলেন? আলো, রান্নাঘরে ছিলাম শান্তভাবে। তোহো, আজ কী নিতে এসেছেন? ফোনের চার্জার, নাকি চিরুনি, নাকি টর্চ লাইট? রূপা, আসলে আমার না চা খেতে ইচ্ছে করছিল, তাই আপনার কাছে আসলাম। এক কাপ চা বানিয়ে দিতেন তাই। আলো, আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। রূপা, না ভাবি, থাক, আমার লাগবে না, এখন আর ইচ্ছা করছে না, বলে দ্রুত পায়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। আমি তার যাওয়ার পানে চেয়ে আছি। এটা নতুন কিছু নয়। পড়াশোনার জন্য শাওনের খালাতো বোন ওদের সাথে থেকে ভার্সিটিতে পড়েছে। রোজ রোজ রাত বেরোতে আমাদের রুমে এসে পড়া তার রুটিন হয়ে গেছে। এই বিষয়ে আমার বড় শাশুড়িকে বলায় অনেক কথা শুনতে হয়েছিল। এরপর থেকে কিছু বলি না কাউকে। রাত বেরোতে রূপাকে চা নুডলস বানিয়ে দিতে হবে, কারণ সে বাড়ির অতিথি, আর অতিথিকে আপ্যায়ন করতে হবে। কথাটা অবশ্য আমার বর বলেছে। রুমে এসে বসেছি, 5 মিনিট হলো। প্রচুর ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমানো যাবে না। এই বাড়ির নিয়ম হলো বউরা মানুষেরা বেশি ঘুমান না, অন্ধকার থাকতে উঠে পড়েন। তাই নামাজ পড়ে ঘর হালকা গুছিয়ে উঠান ঝাড়ু দিয়ে রান্নাঘরে আসলাম। ফ্রিজে এখনও গরুর মাংসের পাতিলটা পড়ে আছে। আমি খুব ভালোই রান্না করি। আমার রান্নার অনেক প্রশংসা পেয়েছি। অবশ্য আমার বড় নানার সাথী আর ছোট নানার সুচি আমার হাতের মাংস অনেক পছন্দ করে। আমার বর তার বোনদের অনেক ভালোবাসে। গতকাল তারা বেরোতে এসে বাসায় রাগারাগি আর কথা কাটাকাটি কেটে চলে যায়। এর জন্য আমি দায়ী, কারণ সব সময় মতো এবারও তাদের জন্য আমার বর বাজার থেকে মাংস কিনে এনেছে আর আমি তা রান্না করেছিলাম। কিন্তু সবাই টেবিলে বসে সবাই খাবার মুখে নিয়ে থুতু ফেলেছিল, কিন্তু আপুরা একটা টু শব্দও করেনি। তারা আমার দিকে শুধু চেয়েছিল। তখন শাশুড়ি বলছিল, এগুলো কি তুমি ইচ্ছা করে করছো না, যাতে আমার মাইয়েরা খাইতে না পারে? এত হিংসা পেটে নিয়ে থাকো কেমনে? সাথী, আহা মা, ছাড়ো তো। এতদিন ধরে খাইছি, কই কখনো তো এমন হয়নি। আজ প্রথম দিন হয়েছে, তাতে কি? সুচি, হ্যাঁ মা, বাদ দাও। ভাবির হাতে রান্না কতবার খেলাম, কখনো তো লবণ মরিচ কম বেশি হয়নি। আজ হয়তো ভুল করে হয়েছে, নয়তো কেউ করেছে। রূপার দিকে চেয়ে কথাটা বলল। শাশুড়ি, নে, এইবার তো খুশি? আমার মাইয়াগুলো দেখতে পারস না, তাই মাংসে লবণ বেশি দিছিস, তাই না? আলো, না না, আমি সব ঠিকঠাক দেখছিলাম। তারপরে কিভাবে যে লবণ বেশি হয়ে গেল বুঝতেই পারলাম না। শাশুড়ি, হ্যাঁ, তা তো বুঝবে কেমনে? তো অন্য কেউ মিশাই দিছে, তাই না? কতবার বলেছিলাম শাওন রে, এমন ফকিন্নির বাড়িতে বিয়ে করছিস না, কিন্তু আমার কথা শোনস নাই বাপ। পল্লা মিল্লা বলস মাইয়া ভালো। সাথী, বাদ দাও না। মাংস মাংসে আলু আর টমেটো দিয়া জ্বালা করো, লবণ কমে যাবে। আলো, আচ্ছা ঠিক আছে আপু। শাশুড়ি আমার রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল, সাথে শ্বশুরও। শাওন চুপচাপ আমার দিকে তাকিয়েছে। রূপা, এইবার তো খুশি হয়েছেন ভাবি? শাওন কি বিয়ে করে ঘরে অশান্তি ছাড়া কিছুই পাবে না? বাপের বাড়ি থেকে কি কিছু শিখে আসেনি? সুচি, রূপা, তুই এসব কথা কেন বলছিস? তুই কি পারিস? অন্যের সংসার দখল দিতে আসবি না রেগে। এই নার দুই বোন আর রূপার মাঝে কথা কাটাকাটি এক পর্যায়ে আপুরা চলে যায়, আর আমি সেখানে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছি। শাওন চুপচাপ উঠে চলে গেল আর ফিরল রাতে। আমি জানতাম আজকের কাহিনীর জন্য শাস্তি হিসেবে আমার ঘুম নির্ঘুম হবে। শাওন কখনো আমার গায়ে হাত তোলেনি, কিন্তু মানসিকভাবে অত্যাচার করতে ভালোই জানে। জানি না কিভাবে এবার লবণ বেশি হয়েছে। চুলোয় ভাত বসিয়ে আরেক চুলোয় মাছ ভাজতেছি। কিছুক্ষণ পর আমার শাশুড়ি এসে হাজির। শাশুড়ি, তুমি গোসল না করে আমার রান্ধন করে আইছো কেন? দাও, আমি খাওয়ার খামু না। আলো, চিন্তা করার কিছু নেই মা। সারা রাত মাছ কেটে আজানের সময় রুমে গিয়েছি, ঘুমাইনি, তাই গোসল করার প্রয়োজন নেই বলে নিজের কাজে মন দিলাম। শাশুড়ি কিছু না বলে চলে গেলেন। সারাদিন কাজ করে যখন দুপুরে নিজের রুমে একটু শুয়েছি, অমনি রূপা এসে হাজির। রূপা, ভাবি, আমার মোগলাই পরোটা খেতে ইচ্ছে করছে, উঠে বানায় দাও। আমি একবার রূপার দিকে তাকালাম। এই মেয়েটা জানে আমি সারা রাত ঘুমাইনি। তারপর আমায় কাজের হুকুম দিয়ে দৌড়ে চলে আসলো। এরপর উঠে গিয়ে মোগলাই বানাতে লাগলাম। এইসব বলার মতো কেউ নেই। সাথী আর সুচি আপু বাসায় আসলে আরাম পাই, তারা খুব ভালো। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাতে শাওন বলল, আলো, শুনুন, আমাদের বাচ্চা হচ্ছে না, একবার ডাক্তার দেখালে ভালো হয়। অনেক তো কবিরাজির কাছে দৌড়ালাম। শাওন,
শোনো, ডাক্তারের কাছে তুমি যাও, কারণ সমস্যা তোমার না আমার। 1 মাস সময় দিচ্ছি, আমার বাচ্চা না দিতে পারলে তোমায় আমি ডিভোর্স দিব বলে রুম থেকে বের হয়ে গেল। বাচ্চা না হওয়ার জন্য কত কথা শুনতে হলো যে। আচ্ছা, বাচ্চা না হলে কি শুধু মেয়েদেরই দোষ? ছেলেদের কি কোনো দোষ নেই? অন্যদিকে 1 বছর হয়ে গেলেও আধার দেশে এসেছে। সে সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করবে না। আধারের মা অনেক চেষ্টা করে ছেলেকে বিয়ের জন্য রাজি করাতে পারেনি। ছেলে বিয়ে না করার কারণ মায় হয়ে বুঝতে পারছে না। আধারের মা: আধার বাবা, আমি তোর মা হয়ে বুঝতে পারছি না তুমি কেন বিয়ে করবা না। আধার তার মায়ের দিকে চেয়ে আছে। আধার: মা, আমি এখন বিয়ে করতে চাচ্ছি না, আর আমি আর বিদেশে যাব না। এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমি যা করার দেশে থেকে করব, আর বারবার আমায় এক প্রশ্ন করবে না। আধার চলে গেল। আমি তোমায় কথা দিয়েছিলাম আলো, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করব। তুমি যে এই আধারের আলো, তোমার ছাড়া আমার জীবন আধার রয়ে গেছে। তুমি এসে আলোকিত করে দিবে, সেই অপেক্ষায় আছি। 4টা বছর বিদেশ থেকে টাকা কামিয়ে দেশে যখন শুনল আলোর বিয়ে হয়ে গেছে, তখন অনেক ভেঙে পড়ছিল আধার। ভাগ্যকে মেনে নিয়েছিল, হয়তো তাদের আলাদা হওয়ারই ছিল। আলোর শাশুড়ি: শাওন, ও শাওন, এদিকে আয়, দেখে যা তোর বউ কী করছে। ওই রূপা, শাওনের বাপ, কই, তোমরা দেখে যাও কি করছে, চিল্লাই করে। সবার চিল্লা আওয়াজে দৌড়ে এসে অবাক হয়ে আলোর দিকে তাকিয়ে আছে। শাওনের বাড়ির পিছনে দাঁড়িয়ে আছে সবাই। সবাই অবাক হয়ে তাকিয়েছে আলোর দিকে। আলো করুণ দৃষ্টিতে তাকিয়ে আলোর শাশুড়ি সবাইকে বলছে: শাশুড়ি, দেখছো শাওনের বাপ আমার পোড়ার কষ্টের টাকা কেমনে নষ্ট করে। আলো এতগুলো ভাত বাড়ির পিছে কেন ফেলাইছো চিল্লিয়ে? আশেপাশের মানুষ এসে তামাশা দেখছে। আলো: আমি ফেলাইনি মা। রূপা: তুমি ফেলাওনি তো কি উড়ে এসে ভাতগুলো? আলো: মা, আমি সত্যি ফেলাইনি। আমি কেন ফেলবো শাওনের বাবা? আচ্ছা, এতগুলো ভাত এখানে কেন? অন্য কারো তো হতে পারে। শাওন মা: অন্য কারো হইবে না? পাতিলে গিয়ে দেখেন পুরো পাতিল খালি। তুমি এতগুলো ভাত এনে ফেলাইলে কেন? প্রতিদিন বেশি বেশি করে ভাত রান্না করস, তারপর ভাত পাই না। আলো: হ্যাঁ মা, আমি বুঝতে পারছি না। প্রতিদিন ভাত শর্ট পড়ে। রাতে উনি খাওয়ার পর ভাত থাকে না, হয়তো অল্প করে খেয়ে নেই, নয়তো না খেয়ে থাকি। তাই তো প্রতিদিন একটু বেশি করে রান্না করে, তারপরেও কম পড়ে। আজ বুঝলাম কেন কম পড়ে। কিন্তু সত্যি আমি ফেলে দেইনি, বিশ্বাস করেন, আমি ফেলে দিইনি। কেন আমি ফেলে দেব? মনে মনে বলছে। কারণ তার কথা শোনার যে কেউ নেই। নিজের দুঃখগুলো মা আর ভাইয়ের কাছে বলার স্বাধীনতা নেই। শাওন এতক্ষণ চুপ করেছিল, কিছু না বলে চলে গেল। শাশুড়ি আর রূপা মিলে আলোকে আরও অনেক কথা শুনিয়ে একসময় তারাও চলে গেল। শ্বশুর আলোর দিকে চেয়ে চলে গেল। আলো সেখানে ঠায় দাঁড়িয়েছে। পাশের বাসার চাচাতো ভাবি আলোর কাছে এলো। ভাবি: আলো আর কত অপমান সহ্য করবে? তুমি কিছু বলো না কেন? আলো মুচকি এসে বলল: আলো, প্রতিবাদ করা যে কেউ শিখায়নি, মানুষের কথা হজম করাটাই ঠিক শিখেছে। বলেই চলে গেলে। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন আলো সকালে রান্না করছে উঠোনে বসে আছে শাশুড়ি। হঠাৎ পাশের বাসার চাচি এসে বসলো। দুজনে মিলে গল্প করছে। আলো রান্না ঘর থেকে স্পষ্ট সব শুনতে পাচ্ছে। কথার মাঝে চাচি আর তার পুত্রবধূর কথা বলল। আসলে ইনি বিনে শাশুড়িকে খোঁচা দিচ্ছে। চাচি: ভাবি, জানেননি 80,000 টাকা দিয়ে বউয়ের বাপে খাট বানায় পাঠাইছে, যাতে তাগো মাইয়া ভালোভাবে থাকতে পারে। শাশুড়ি: কই কি এত দাম দিয়া? চাচি: হ্যাঁ, বুঝেন না, এইগুলো হলো সামাজিকতা, সাথে ফ্রিজও আছে। আপনি কই পোলাটার বিয়ে করাইলেন, ভালো জায়গায় করাইতে পারলেন না। আমাগো বউয়ের কিন্তু বাচ্চা হইব। শাশুড়ি: ভালো তো। চাচি: হ্যাঁ, আর আপনি নাকি বিয়ে করাইলেন, এতদিনে নাতিরও মুখ দেখাইতে পারলেন না। কবিরাজ দেখান ভালো দেখে। শাশুড়ি: অনেক দেখাইছি, কোনো কাম হয় না। চাচি: আচ্ছা বাদ দেন, মাইয়ার কোনো দোষ আছে? আচ্ছা, এই বাড়িতে আমাগো বাড়ি বউয়ের বাড়ি থেকে বাজার আইছে, আপনার বাড়ির বউয়ের থেকে কি কি পাঠাইছে? শাশুড়ি চুপচাপ কথাগুলো শুনছিল, কোনো মতে কথা কাটিয়ে ঘরে চলে গেল। এদিকে আলো হালকা হাসলো। একটা মেয়েকে তার শ্বশুরবাড়িতে নিচু করার জন্য পাশের বাড়ির চাচি আর সমাজই দায়ী। আমার শাশুড়ি এইসবের লোভ নেই, কিন্তু যখন শুনে অমুকের বাড়ির বউয়ের বাড়ি থেকে এটা দিছে সেটা দিছে, সেখানে যে কেউরই মাথা নষ্ট হবে, রাগ উঠবে লোকজনকে। তারা যৌতুক নিবে, ঢোল পিটিয়ে মানুষকে জানাবে, আর যারা নিবে না তাদের কেন বিষ ঢেলে দিবে। জানি না চাচির এইসব কথার ফল কী হবে। কী আর হবে, আস্তে আস্তে এইসবের প্রভাব আমার উপর পড়ছে। আমার ভাইয়ের এত দামের খাট দেওয়ার সামর্থ্য নেই।
ছোট মানুষ পড়াশোনার পাশাপাশি কাজ করছে, সাথে সংসারে হাল ধরেছে। আমি কিভাবে স্বার্থপরের মতো বাবার বাড়ি থেকে কিছু চাইবো? তার উপর আমি যে বেঁচে আছি নাকি মরে গেছি সেই খোঁজ তো কেউ নেয় না। আবার তাদের কাছ থেকে কি আশা করব? আমার ভাইয়ের সাথে আমার কখনো মিল ছিল না। ও আমার সাথে কথা কম বলতো, এখনও বলে না। আমি নিজের থেকে ওকে কল দিয়ে থাকি। শুনলাম ওর বউয়ের নাকি বাচ্চা হবে। শুনে খুব খুশি হলাম, আবার দুঃখও লাগছে। যদি মেয়ে হয় তাহলে কি সেই মেয়ের সাথে আমার মতো আচরণ করবে? ভয় হয়, খুব ভয় হয়। আল্লাহ যেন তাকে পুত্র সন্তান দান করে। যাই হোক, আমার শাশুড়ি পরিবর্তনের জন্য এইসব চাচিরে দেয়। শুরুতে কিছুই বলতো না শাশুড়ি, কিন্তু এইসব শুনতে শুনতে উনি আমার সাথে এমন ব্যবহার করেন। একদিন বিকেলে শাওন বাসায় এসে আলো যখন কাজ করছিল, শাওন, আলো আলো আলো, জি আইছি। আলো রুমে আসার পর আলোর হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, তোমার জন্য উপহার। আলো খুশি হলো। এই ১.৫ বছরে প্রথম শাওন তাকে কিছু কিনে দিল। পকেট খুলে একটা দেখলো ছোট্ট ডায়মন্ডের নাকফুল। আলো এতদিন পাথরের নাকফুল পরতো। শাওন বলল পড়তে, আলো বলল পরে পড়বে। এরপর শাওন দোকানে চলে গেল। আলো অনেক খুশি লাগছে। প্রায় ৫ মিনিট ধরে নাকফুলের দিকে চেয়ে আছে আলো। অন্যদিকে আধার এলাকায় একটা দোকান দিল, ওষুধের দোকান। সে খেয়াল করলো সব আছে, কিন্তু ওষুধের জন্য অনেক দূরে যেতে হয়। তাই সে এই দোকান দিল। আজ থেকে দোকানের মালামাল এনে সব ঠিকঠাক করবে। আধার নিজের রুমে বসে হিসাব করছে। এমন সময় তার দরজায় কড়া পড়ল। আধার দরজায় তাকিয়ে দেখলো তার বউ ভাবি দাঁড়িয়েছেন। আধার, ভাবি আপনি? ভাবি, আসতে পারি? আধার, হ্যাঁ হ্যাঁ আসুন। কোনো দরকার? ভাবি এসে বসলো। ভাবি, আধার ভাইয়া আপনার সাথে কিছু কথা ছিল। আধার, হ্যাঁ বলুন না। ভাইয়ের সাথে কি ঝগড়া হয়েছে নাকি? ভাবি, না তেমন কিছু না। আসলে আমার বিয়ের ৫ বছর হলো। আপনাকে দেখছি আপনি খুব চুপচাপ থাকেন। হঠাৎ করে একদিন বললেন বিদেশে যাবেন, পড়াশোনা করবেন না। তো আপনার ভাই আপনাকে তার কাছে নিয়ে গেল। সেখানে ৪ বছর থাকলেন। অনেক ছুটি থাকার পর দেশে আসেন। একটাও কথা টাকা কামাতে হবে। এর ১ বছর আগে আসলেন আর হুট করে সিদ্ধান্ত নিলেন বিয়ে করবেন না। ঠিক বুঝতে পারছি না কি হয়েছে, খুলে বলুন। আমাকে ভাবি নয়, বড় বোন বা বন্ধু মনে করুন। আধার চুপচাপ তার ভাবির কথা শুনে শুনল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলা শুরু করলো। এতদিন মনের চাপা কষ্টগুলো আজ বলতে যাচ্ছে কাউকে। আধার, আমি একজনকে ভালোবাসি। এখন থেকে নেই, যখন আমার বয়স ৭ বছর তখন থেকেই। আমরা একই ক্লাসে পড়তাম, সমবয়সী আমরা। আমার ২ মাসের বড় হাহা। ছোটবেলায় এই কথা বারবার মনে করিয়ে দিত। হালকা চাপা স্বভাবের ছিল, কিন্তু আমার সাথে কথার ঝড়ি ফুটত। আমাকে সবসময় বকা দিত, কারণ সে আমার বড় ছিল, তাও ২ মাসের। এই কথা দিনে ১৫ বার আমাকে শোনাতো। আহা বলে আধার হাসছে। ভাবি অবাক চোখে তাকিয়ে আছে। এই প্রথম আধারকে হাসতে দেখলো। শাশুড়ির কথায় আজ দেবরের সাথে খোলাখুলি কথা বলতে এসে অবাক। ভাবি, ও বেশ তো, সে কোথায়, নাম কি, কোথায় থাকে? ভাবির এমন প্রশ্নে আধারের চেহারায় হতাশা ছেয়ে গেল। নিজের মনে চাপা কষ্টগুলো বের হয়ে চেহারা স্পষ্ট ফুটে উঠছে। আধার, আলো তার নাম। আলো, বর্তমান সে শ্বশুরবাড়িতে। ১৪ বছর হয়ে গেছে তার সাথে দেখা হয় না, কথা হয় না। আচ্ছা ভাবি, আমি আসি, আমার কাজ আছে। কোনো মতে কথা কাটিয়ে চলে গেল আলো। ভাবি যাওয়ার পথে চেয়ে আছে। আধারের মা এসে বলল, আধারের মা, বৌমা কি বলেছে আধার? আর এইভাবে তাড়াহুড়ো করে যে চলে গেল? আধারের ভাবি, আলো নামের এক মেয়েকে ভালোবাসে। আলো নামের কাউকে চেনেন কি মা? আধারের মা চিন্তায় পড়ে গেল। নামটা বেশ শোনা শোনা লাগছে। আধারের মা, নাম শুনছি কিন্তু মনে পড়ছে না। আধারের ভাবি, ওরা একই ক্লাসে একই স্কুলে পড়তো, একটু মনে করার চেষ্টা করুন। আধারের মা, আচ্ছা আমি ভেবে দেখছি। পরদিন বিকালে সব কাজ শেষ। নিজের ভাইয়ের ফোনে কল দিল। অনেক কষ্ট করে একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনেছে, এটাই ব্যবহার করি। তাও বাবার বাড়ি থাকতে স্টুডেন্টের বেতনের টাকা জমিয়ে কেনা ফোন, খুব যত্ন করে রাখছি। আমি সব কিছু যত্ন করে রাখার চেষ্টা করি, তারপরে আমার যত্ন করা জিনিস হারিয়ে যায়। পরপর দুবার কল দিলাম, ব্যস্ত দেখাচ্ছে। জানি না, যতবার কল দেয় ততবার ব্যস্ত বলে। তাই ভাইয়ের বউ ফাতেমাকে কল দিলাম। মেয়েটা গর্ভবতী, কেমন আছে খোঁজখবর নেই। ২বার রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম ফাতেমা। ওপাশ থেকে, আমি ফাতেমার মা বলছি। কেন কল দিয়েছো আর কি চাই? ভাইয়ের কাছ থেকে খালি নেওয়ার মধ্যেই আছো, দেওয়ার মধ্যে নেই। জামাইয়ের কত কষ্ট করে কাজ করছে, টাকা জমাচ্ছে ফাতেমার ডেলিভারির জন্য। আর তুমি লোভী মেয়ে, আমার মেয়ের সুখ দেখতে পারো না তাই না?
আন্টির কথায় আগামাগা বুঝতে না পেরে ওনাকে থামিয়ে জিজ্ঞাসা করলাম, আলো, আন্টি কী বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে বলেন। ফাতেমার মা, কী বলবো? তোমার জামাইকে যে পাঠিয়েছো টাকার জন্য, তোমার জামাই এসে বলেছে তোমার নাকি কিছু টাকা লাগবে চিকিৎসার জন্য। নিজে তো বাচ্চা জন্ম দিতে পারোনি, আবার আমার মেয়ের বাচ্চা হবে তাই হিংসা হচ্ছে, তাই না? লোভী মেয়ে, হিংসুটে, অলক্ষী কোথাকার। আরও অনেক কথা শুনিয়ে ফোন রেখে দিল। আলোর চোখের কোণে নোনা জল জমে গেল, তা গড়িয়ে পড়ার আগে মুছে ফেলল। বাবার মৃত্যুর জন্য আমাকে যখন দায়ী করছিল, প্রচুর কেঁদেছিলাম। এরপর যখন স্কুলে যেতে পারবো না, তখনও কেঁদে কারো মন গলাতে পারিনি। মানুষ আমাকে সব অলক্ষী বলতো। এইসব আস্তে আস্তে সয়ে গিয়েছিল। পৃথিবীতে দুইজন আমার সবচেয়ে বেশি ভালোবাসতো, এক আমার বাবা, আর একজন সে, যে আমার থেকে 14 বছর আগে অনেক দূরে চলে গেছে। তার দেখা আর মেলেনি। বাবা মারা যাওয়ার পর নিজেকেও এতটাই গুটিয়ে নিয়েছিলাম যে প্রিয়জন ছাড়া কোথাও যেতাম না। মানুষ তো বাদেই দিলাম, আর মা দাদির কথা শুনতে শুনতে তিক্ত হয়ে গেছিলাম। আসলে বাবা থাকলে হয়তো আজ আমি অনেক সুখী থাকতাম। বাবা আমার অবস্থার কথা বললে দৌড়ে আমায় নিতে চলে আসতো, কিন্তু নেই, কেউ নেই আমার। একটা ভাই যার সাথে আমার কথাই হয় না। মানুষ ঈদে বাবার বাড়ি যে যায়। বিয়ে হওয়ার 2 বছর হয়ে যাচ্ছে, কিন্তু 5বারও বাবার বাড়ি যেতে পারিনি। এক তো শ্বশুরবাড়ি থেকে আমি চলে গেলে কাজ করবে কে, আর এক হলো বাবার বাড়িতে আমি গেলে আমাকে খাওয়াতে তাদের খরচা হবে। মা আমায় কিছু বলতো না, কিন্তু দাদি আর তার সাথে যোগ দেওয়ায় নতুন মানুষ আমার ভাইয়ের শাশুড়ি। আমি জানি আমার মা কখনো সুখ পায়নি, পাবে কীভাবে? প্রথমে আমার জন্ম হলো কন্যা সন্তানের, সুখের আবেশ পেয়েছে আমার ভাই হওয়ার পর। আমার মাকে মাথায় তুলে দিল। এখনও হয়তো আমার জন্য মা কষ্ট পায়। রূপা আপু আমার বরকে পছন্দ করতো, তা আমি আগেই বুঝে গেছি। তারপরে কিছু বলি না, কারণ আমার বরের মেয়ের নেশার খুব ভয়ঙ্কর, মানুষকে তছনছ করে দেয়। রূপা আমার বরকে পছন্দ করে না, কারণ তার বোনদের সাথে কখনোই ভালো ব্যবহার করেনি। তাই উনি আমায় বিয়ে করে, যাতে তার বোনরা ভালোভাবে থাকতে পারে বাবার বাড়ি আসার পর। উনি নিজেকে বোনদের অনেক ভালোবাসেন, আমায় কখনো অসম্মান করেনি। কিন্তু ওই যে, যার ফলে আজ উনি আমায় না বলে ভাইয়ের কাছ থেকে টাকা চেয়ে নিয়ে এসেছেন। নিশ্চয় হেরেছে। রাতে শাওন বাসায় আসে, তাকে পানি দিয়ে তার কাছে বসেছি। আলো, আমার ভাইয়ের কাছ থেকে কত টাকা নিয়ে এসেছেন আপনি? শান্ত গলায় শাওন, ও তাহলে তোমার ভাই বলে দিছে? হ্যাঁ, নিয়েছি টাকা, আর তোমার জন্যই তো নিয়েছি। ওই যে তোমাকে উপহার দিলাম নাকফুলটা, মনে করো তোমার ভাইয়ের দেওয়া উপহার। যাও গিয়ে খাবার নিয়ে এসো, প্রচুর খিদে পেয়েছে, বলে বাথরুমে চলে গেল শাওন। আলো চুপ করে আছে। কেমন মানুষ ইনি, হ্যাঁ? পরদিন শাওনের মা, বউ, আমার ব্লাউজটা সেলাই হয়েছে? আলো কিছু না বলে ব্লাউজটা তার হাতে দিয়ে বলল, বাবার বাড়ি থেকে নিজের সেলাই মেশিনটা নিয়ে এসেছিল, কারণ এখানে দুটো সেলাই মেশিনের, একটা মায়ের জন্য আর একটা নিজের জন্য। ঘণ্টাখানেক পর শাওনের বাসায় এসে তার মায়ের রুমে গেল। শাওন, মা কী হয়েছে? ফোন করে আসতে বললা কেন? শাওনের মা, তোর বউ কী করছে জানোস? শাওন, আবার কী করছে? রূপা, রহমান চাচার বউয়ের কাছে তোমার বউ তার সেলাই মেশিন বিক্রি করছে, বাবার বাড়ি গেছে। শাওন, মানে কি? কেন? আর বিক্রি করার সময় তোরা কোথায় ছিলি? শাওনের মা, আমার ব্লাউজটা দিয়ে আই, নিজে বেঁচে গেছে গা, একবারও পড়ে যায়নি। এখন তোর বউরে তুই কিছু বলবে? আমার তো দাম নেই। রূপা, হ্যাঁ, অনেক হয়েছে শাওন ভাই, এবার কিছু করো। বিক্রি করছে যাতে আমাদের জামা কাপড় বানায় দেওয়া না লাগে। শাওন প্রচুর রেগে আলোকে কল দিল, কিন্তু ফোন বন্ধ। 1 ঘন্টা পর আলো এসে হাজির। এখান থেকে বাবার বাড়ি যেতে 40 মিনিট লাগে। আলো কিছু না বলে নিজের রুমে পা বাড়ায়। আলো বাসা থেকে নিজের রুমে চলে আসলো। গিয়ে সে অবাক, রুমে বসে আছে, হয়তো তার অপেক্ষা করছে। আলো রুমের দিকে খেয়াল করে দেখলো মেঝেতে পড়েছে তার সব জামাকাপড়, সব এলোমেলো হয়েছে। শাওনের দিকে একবার চেয়ে দেখলাম সে আমার দিকে চেয়ে আছে। আলো সেদিকে না থেকে জামাকাপড়গুলো ওঠায়, জামার দিকে নজরগুলো। এ কি, সবগুলো জামাকে দেখলাম। শাওনের দিকে তাকালাম। সে একটা হাসি দিয়ে বলল, শাওন, তুই তো সেলাই ভালো করতে পারো, তাই ভাবলাম জামাগুলো কেটে দেই, তুমি না হয় সেলাই করে নতুন ডিজাইন করে নেবা। ও, তোমার সেলাই মেশিনটা যে দেখছি না। মানুষ কতটা খারাপ হলে এসব করতে পারে। আলো সব জামা বের করে মাছ দিয়ে এমনভাবে কেটে দিয়েছে যে কিভাবে জোড়া লাগাবে তাই ভাবছে। আলো, আমার ভাইয়ের কাছ থেকে কত টাকা নিয়ে এসেছেন? শাওন, কেন, টাকা দিয়ে তো দিয়েই আসলা।
আর কি দরকার? কেমন ভাই, তোমার বোনকে সামান্য টাকা দিতে পারে না? যাই হোক, আমার কাজ আছে, আমি দোকানে গেলাম বলে শাওন চলে গেল। আলো জামাকাপড়গুলোর দিকে চেয়ে আছে। এই জামাকাপড়গুলো তার নিজের বানানো, নিজের টাকা দিয়ে বানিয়েছে। আর সাথে ননদ ও ননাসের দেওয়া উপহার ছিল। বিয়ের পর এক সুতাও কিনে দেয়নি, অথচ আমার সব জামাকাপড়গুলো এইভাবে নষ্ট করে দিল। আসলে কাছে কিছু আশা করাটাই বোকামি। সুই সুতা দিয়ে কাছে দিয়ে হালকা ঠিক করার চেষ্টা করছি। রাতে শাওন বাসায় আসলো। শীতের সময়, বছরের শেষ। এই শীতে তাকে অপেক্ষা করতে হয় 1টা 2টো পর্যন্ত। সারা রাত খেলে এরপর দোকান বন্ধ করে বাসায় আসে। কেউ কিছু বলে না। শাওনের হাতে বাজারের ব্যাগ দেখে মনে মনে বলল, আজও নতুন শাস্তির ব্যবস্থা করেছে হয়তো। শাওন, শোনো, চালের গুঁড়াগুলো পিঠা বানাতে বসো। কালকে আমার বোন আর ভাগিনাদের জন্য পিঠা নিয়ে যাব। আলো চুপচাপ শাওনের দিকে চেয়ে আছে। এরপর খাবার দিল। খেয়ে শুয়ে পড়ছিল। আজকে ভাত নেই। রোজ রোজ ভাতের ঝামেলা ভালো লাগে না। দেখে গিয়েছিলাম ভাত আছে। কিছুক্ষণ আগে রূপা 1 প্লেট ভাত নিজের জন্য নিয়ে গেল। এই মেয়ে রাত 8টায় একবার খেয়েছে আর 12টায় একবার খেয়েছে। জানি না কেন এমন করলো। অন্য কেউ খাবে কি না সেদিকে খেয়াল নেই। এরপর চালের গুঁড়ো দিয়ে 2টো রুটি বানিয়ে খেয়ে গিয়ে শুয়ে পড়লাম। আমি মানুষ, কাজের লোকের মতো এত কাজ করতে পারবো না। রাতে মাছ নিয়ে আসবে, চালের গুঁড়ো নিয়ে আসবে, আমার দিকে কোনো খেয়াল নেই। কারো শুধু হুকুমের উপর চলে। কালকে রাতে একটা গার্লস গ্রুপে নিজের মনের কথা বলা দুপক্ষের কথাগুলো শেয়ার করেছিলাম ফেক আইডি দিয়ে। সেখানে দেখলাম আমার মতো অনেক বোন এমন অবস্থায় মুখ বুজে সহ্য করছেন। অনেকে আমাকে অনেক সাহস দিয়েছে, বা যা বা আমার যাওয়ার পর কেউ দেয়নি। এইভাবে এত কাজ করতে করতে একদিন মরেই যাব। তাই আর সাহস করে নিজের জন্য কিছু করতে হবে। বাচ্চা হচ্ছে না, এতে আমার কেন দোষ হবে? কত মানুষের 10-12 বছর ধরে বাচ্চা হয় না। কই, তারাও তো সংসার করছে। অনেকে বলল তাদের কারো 6 বছর 8 বছর ধরে বাচ্চা হচ্ছে না, কিন্তু বর সাপোর্ট দিচ্ছে। আল্লাহ না দিলে কি করার? দোয়া ছাড়া তো হওয়ার কোনো পথ নেই। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। আজ মেঝেতে শুয়েছি। শাওনের পাশে ঘুমাতে কেমন যেন গা ঘিন ঘিন করছে। সকালে শাওনে আগে ঘুম থেকে উঠে কাজে লেগে গেলাম। ঘুম থেকে উঠে শাওন চিল্লাচিল্লি করছে। আলো সেদিকে কান না দিয়ে তার নিজের কাজ করছে। কাজ শেষ করে পিঠা বানাবে। শাওন, তোমাকে না বলেছি রাতে পিঠে পানিতে বানাওনি কেন? আলো, কাজ সেরে বানাতে বসবো। আর আমি মানুষ, রোবট নেই। আমার ঘুমের প্রয়োজন। নির্ঘুম থেকে আমি এত কাজ কেন করব? মনে মনে বলল। শাওন আর কিছু বলল না, চলে গেল। এই সময় সে মুখ খারাপ করতে চাচ্ছে না। আর আজ আলোকে কেমন যেন অন্যরকম লাগছে। কাজ শেষ করে আলো রূপাকে ডাকছে। আলো, রূপা, ও রূপা, এদিকে এসো। রূপা, কী হচ্ছে? এত ডাকাডাকি করছেন কেন? আলো, বড় আপু আর ছোটো আপুরা বাড়িতে আসবে, পিঠা পাঠাবো, তাই আমার সাথে পিঠা বানাতে বসো। রূপা, আমি পিঠা বানাবো কেন? আপনার ননস আর ননাত আপনি বানান। আমি পিঠা বানাতে পারি না। তো কী পারেন? বসে বসে অন্যের ঘরে খেতে পারেন, আর মানুষকে অর্ডার দিতে পারেন, আর কুটনামি করতে পারেন, তাই না? কেউ একজন বলল। আলো, সুচি আপু, আপনি? এমা বললেন না যে আসবেন? উনি গিয়ে নিয়ে আসতো। আসতে কি কোনো অসুবিধা হয়নি তো? না ভাবি, বড় আপা আসছে ভাবি। ওই দিন তবু চলে গিয়েছিল, তাই আজ আসলাম। শীতে বাচ্চারা নানি বাড়িতে আসবে, বায়না ধরলো। আলো, মা দেখে যান, ছোটো আপু এসেছে জোরে। আলো খুশি হয়ে সুচির মালামাল ঘরে নিয়ে গেল। রূপা মুখ বাঁকা করে ঘরে চলে গেল। এই সুচি আর সাথীর সাথে সে কথাই পারবে না, তাই কথা বাড়াবে না। শাওনে মা, কী গো মা, আইসো তুমি? আসো, দাও আমার নাতনিটারে দাও। সুচি আপুর 1 বছর ছেলেকে কোলে নিল আর 5 বছরের মেয়েকে সাথে নিয়ে গেল ভেতরে। শাওনের মা, আলো সুচিরে শরবত দাও। কত দূর থেকে আইসে? কি মা, জামাইবাবু আসলো না যে? আর না কইয়া যে আসলো, আমারে ফোন দিলা না? কত কষ্ট করে আইসো। শাওন বাপরে পাঠাইতাম, হে নিয়ে আসতো। তো বিয়ান সাহেব আর বিআই সাহেব ভালো আছেন? সুচি, উনি ব্যস্ত মা, তাই আসেনি। আর সবাই ভালো। আচ্ছা, বড় ভাই কোথায়? আলো শরবত দিতে দিতে বলল, উনি আসছেন দোকান বন্ধ করে। আর আপনি একা আসছেন কীভাবে? কখন রওনা দিয়েছেন? সুচি, আমার ভাসুর আর শ্বশুর মিলে আমাকে আর ভাবিকে গাড়িতে উঠিয়ে দিয়েছে। আমার যা তার বাবার বাড়ি গেছে, আমিও আসলাম। যাক, আমার বড় ব্যাগটা দাও তো হো ভাবি। সুচি তার ব্যাগ থেকে অনেক কিছু বের করলো। এর মাঝে শাওন এসে হাসে। রূপা কান পেতে ওদের সবার কথা শুনছে। শাওন,
তুই আসবি বললি না কে? আমি গিয়ে নিয়ে আসতাম তাহলে। সুচি, তোমাদের সারপ্রাইজ দিতে চলে এসেছি। আচ্ছা, সবার জন্য শীতের পিঠা নিয়ে এসেছি। সব ধরনের পিঠা বানিয়েছি কালকে। শাওনে মা, সবগুলো তুই একলা বানিয়েছিস? এত কষ্ট করলি? তোর ভাইকে কালকে চালের গুঁড়া নিয়ে আসছে, বউরে কইছে রাতে বানায় রাখতে, বানায়নি। চোখ রাঙিয়ে আলোর দিকে তাকালো। আলো চুপ করে আসে। সুশি সেই দিকে কান না দিয়ে আলোকে বলল, সুচি, আলো ভাবি, আমার যা আপনার জন্য পাটিসাপটা পিঠা বানিয়েছে। আপনার খুব পছন্দ, তাই গতবার আপনি তার পছন্দের আর আমার ননদের পছন্দের চিতই পিঠা ও দুধ চিতই পিঠা বানিয়ে পাঠিয়েছেন না? তারা যে কি খুশি হয়েছে। এইবার ননদ আর আমার দুই যা মিলে পিঠা বানাইলাম। শাশুড়ি তো আমাদের জোর দিয়ে বলল, আপনার জন্য এইবার নিয়ে যেতেই হবে। খেয়ে দেখুন তো, এইসব পাটিসাপটা পিঠা আপনার। বলে হাতে একটা বক্স এগিয়ে দিল। সবাই যেন হালকা রাগী ভাব নিয়ে আসে। আলো হাসি মুখে বক্স নিয়ে নিল। খেতে ইচ্ছে করছে, কিন্তু সবাই চেহারা দেখে খেলো না। আলো, পরে খাবো আপু, আপনি এখন রেস্ট নিন। আলো সব কিছু গুছিয়ে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পরে বড় আপু চলে আসবে। আজ তাদের জন্য মাংস রান্না করবে। গতবার তোহো খেতে পারলো না, এবার ভালো করে রান্না করবে। রান্না বান্না শেষ করলো। বড় আপাও চলে আসছে। মাংস রান্না করে শাশুড়ি আর শাওনকে হালকা টেস্ট করে লবণ চেক করলো। সে এবার বলল, যদি লবণ মরিচ বেশি হয়ে যায় তাহলে বুঝে নিতে যে কেউ করেছে। সাথী আপু আর তার দুই মেয়ে চলে আসলো। সবাই খাবার টেবিলে বসেছে। সাথী আপু রান্না করে নিয়ে এসেছে। উনি কাবাব আর পায়েস বানিয়ে বাসা থেকে নিয়ে এসেছে। সবাই খাবার খাবে। আলোকে তার শ্বশুর আর ননদ জোর করে বসেছে। এতদিন সবার শেষ সে খেত, কিন্তু আপুরা আসলে একসাথে খায়। আলোকে নিজের বোনের মতো মনে করে। ভাগ্য একটু ভালো হলেও তাই এমন বোনের মতো ননদ ননাস পেয়েছে। তারা সবসময় আলোর সাথে ভালো ব্যবহার করে। শুরুতে শাশুড়ি ভালো ব্যবহার করতো, কিন্তু বাচ্চা না হওয়া আর পাশের বাড়ির চাচিদের তাদের বউদের কথা বলে বলে একসময় আমাকে তুচ্ছ তাচ্ছিল্যের পাত্রী বানিয়ে দিল। সাথে রূপা তো আছে, বিয়ের পর থেকে এখানেই পড়েছে। ঈদের সময় 2 দিন নিজের বাড়িতে থেকে দৌড়ে চলে এসে আমার বর তাকে পাত্তা দেয় না, তারপর আমাদের পেছনে পড়েছে। আপুরা 10 দিন থেকে চলে গেল। অন্যদিকে আধারের রুমে ওর বড় বোন মা ভাবি বসে আছে। আধার চুপ। আধারের বোন, আমি সবাইকে সবটা বলে দিয়েছি আধার। আমি তোমাকে আর এভাবে দেখতে পাচ্ছি না। ওই মেয়ে তোমাকে ছেড়ে অন্য কারো হয়ে গেছে। তুমি কেন তার জন্য অপেক্ষা করছো? সে তো ফিরবে না, সে তার স্বামী সংসারে ব্যস্ত। আধার, আপু, ভালোবাসলে যে মিল হবে এমন তো নয়। আমাদের না হয় অমিল থাক। আমরা ওর সাথে আমার শেষ দেখা 14 বছর আগে, যেদিন আমরা ওই এলাকা ছেড়ে এখানে এসেছিলাম। এই 14 বছর তার কথা মুহূর্তে মুহূর্তে মনে করি আর হাসি। তার কথা সব। সে আমায় বদলে দিয়েছিল, আমার পাশে ছিল। কিভাবে তাকে ভুলতে পারি? আমাকে ভুলে যাওয়ার কথা বলো না প্লিজ। 14 বছর অনেক চেষ্টা করেও তার দেখা পাইনি। তারপর আমি আর তার অপেক্ষা করব, কারণ সে বলেছিল সে শুধু আধারের আলো। বলে ছাদে চলে গেল আধারের মা। আয়শা একবার আমাকে সব বলতো। আর কী বলতাম, আমি নিজেও জানতাম না। তোমরা তো জানো আধার সহজে কাউকে কিছু বলতে চায় না। আর আমি আলোকে চিনি, তাই আমাকে নিয়ে ওদের বাসায় গিয়েছিল 7 বছর আগে। অনেক চেষ্টা করেছে আলোর সাথে দেখা করার, কথা বলার, কিন্তু আলো প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতো না। তার উপর ওর দাদি দেখা করতে দিত না। আমি আর আধার বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার বলেছে। আধার চাকরি নাই, বয়স কম, দিবে না। আধার 3-4 বছর সময় চেয়েছিল, সে কিছু না কিছু করবে, কিন্তু কে জানতো ওর বিয়ে হয়ে যাবে। আমি অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করছি, কিন্তু পারিনি। এখান থেকে অনেক দূরে হয়, যেতে সময় লাগে মা। আর আধার বলেছে ও তোমাদেরকে বলবে, তাই আমি এত বছর চুপ করেছিলাম, ভুলেই গেছিলাম সে আলোর কথা। জিজ্ঞাসা করে বুঝতে পারলাম। আধারে ভাবি, মা আপনারা কি আলোকে চেনেন? কেমন দেখতে? আধার, হ্যাঁ বৌমা, চিনি। 20 বছর আগে আমি আর তোমার বাবা, আমরা 3 ছেলেমেয়েকে নিয়ে ওখানে আলোদের বাড়ির পাশের বাড়িতে ভাড়া থাকতাম। তোমার বাবা কাজ করতো সেখানে। আর সেখানে আধারের সাথে পড়ে এক মেয়ে, তার নাম আলো। একই স্কুলে, একই ক্লাসে। আলোর সাথে দেখা হওয়ার পর আধার সারাদিন আমার সাথে আলোর কথাই বলতো। একটা কাহিনী এখনও আমার মনে আছে। আলো ওকে বাঁচিয়েছিল। ও নাকি রাস্তায় সবার সামনে পিছলে পড়ে গিয়েছিল। আশেপাশে বাচ্চারা হাসাহাসিতে আলো সে কি কান্না পাচ্ছিল। হঠাৎ নাকি একটা মেয়ে তার পাশে মাটিতে বসে পড়ে নিজের ড্রেসে হালকা কাদা মেখে, তাকে দেখে আশেপাশে বাচ্চারা হাসি বন্ধ করে চলে আসলো। এরপরে আধারকে
বাসায় দিয়ে নিজের বাসায় চলে যায়। আধার তখন থেকে যখনই আলোকে দেখত দৌড়ে ওর কাছে চলে যেত। এই কাহিনী আধার আমাকে অনেকবার বলতো। এইসব বলেছ, আর আধারের মায়ের চোখ ছলছল করছে। নিজের ছেলের মনের কথা বুঝতে পারেনি। 5 বছর ওখানে থেকে এরপর ওর বাবা চাকরি চলে যাওয়া এলাকা ছেড়ে এখানে চলে আসে। 14 বছর হয়ে গেল। আর এই 14 বছর আধার কত শত বাহানা করে ওই এলাকায় গিয়েছে। আজ বুঝতে পারলো কেন গিয়েছে। এইভাবে অনেক দিন কেটে যায়। আলোর ভাইয়ের বউয়ের বাচ্চা হওয়ার সময় এলো। এদিকে সকালে শাওন আলোকে বলছে, শাওন, আলো, দোকানে মাল উঠাবো, তোমার ভাইয়ের কাছ থেকে 10,000 টাকা চাও তো। আলো, কি বলেন? আমার ভাই কোথা থেকে টাকা দিবে? আর কয়দিন পর ওর বউয়ের ডেলিভারি, আপনি জানেন না? আলো, হ্যাঁ, আমি কিছু চাইলে এই সমস্যা সেই সমস্যা। আর বিয়ের সময় তো হোক কিছু দেয়নি। আমি কি আহামরি কি চেয়েছি যে দিতে পারবে না? আমাকে ধার দিতে বলো, আমি ফেরত দিব। আলো, দেখুন, এটা সম্ভব না। এর আগে আপনি আমায় না বলে ওর কাছ থেকে টাকা নিয়ে এসেছেন। আমি পারবো না। শাওন হালকা রেগে গেল। শাওন, শোনো, নিজের কাপড় চোপড় রেডি করো, আমি তোমায় গাড়িতে উঠিয়ে দিব। টাকা নিয়ে আসতে পারলে আসবা, না পারলে আসার দরকার নেই। এমনিতে তুমি কোনো কাজেরই না। আমি আমাদের বিয়ের এতদিন হয়ে গেছে, বাবা হতে পারলাম না। আমি দোকানে যাচ্ছি, এসে যেন তোমার মুখ না দেখা লাগে বলেই চলে গেল। আলো সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। দুপুরে শাওন খাবার খেতে এসে দেখে আলো নেই। সারা বাড়ি খুঁজেও আলোকে পেল না। তার মা বলল আলো নাকি চলে গেছে। এর মানে সত্যি চলে গেছে। যখন গেছে টাকা নিয়ে আসবে, তাই সে মাথা ঘামালো। বাবার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে আলো। আলোকে এভাবে এত বড় ব্যাগের সাথে দেখে সবাই অবাক হয়ে চেয়ে আছে। আলোর দাদি বিরক্ত নিয়ে বসে আছে। হুট করে আলো আসায় সবাই অবাক। বাবার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে আলো। নিজের সাথে করে আনা ট্রলি ব্যাগটা বাহিরে রেখে হাতে খবরের কাগজে মোড়ানো একটা বাক্স নিয়ে প্রবেশ করলো। আলোকে এখানে দেখে ওর মা আর ভাইয়ের বউ এগিয়ে গেল। এই যে আলো, যার চোখের নিচে কালি অনেকে ফুলে গেছে। এই ফুলটা মোটা নয়, অতিরিক্ত পরিশ্রমের ফলে এমন অবস্থা হয়ে গেছে। কেমন ফ্যাকাশে লাগছে দেখছে। নিজের মলিন চেহারা নিয়ে দাঁড়িয়েছে। আলোকে দেখে ওর মা জিজ্ঞাসা করলো, মা, আলো, তুই এই অসময়ে এখানে আর এত বড় ব্যাগ নিয়ে এসেছিস কেন? দাদি, কেন আবার? আমার নাতির থেকে টাকা নিয়ে পেট ভরেনি, তাই আবার আইছে টাকা নিতে। আলো দাদির দিকে চেয়ে মুচকে হাসলো। সাথে তার ভাইয়ের শাশুড়ি কাছুমুচু হয়ে দাঁড়িয়ে আছে। আলো তার কাছে গেল। আলো, চাচি, টাকাটা দিন। ভাইয়ের বউ, কিসের টাকা আপু? অবাক করা সবাই অবাক, বুঝতে পারছে না কি হচ্ছে। আলো সেদিকে কান না দিয়ে এবার একটু জোরে বললেন, আলো, টাকাগুলো দিন। আলোর ভাইয়ের শাশুড়ি রুমে গিয়ে টাকা এনে আলোর হাতে দিল। আলো, আমি এখানে টাকা নিতে আসিনি। ওই দিন আমি টাকার জন্য পাঠাইনি। যার কাছে বিয়ে দিয়েছেন সে আমায় না বলে টাকা নিতে চলে আইছে। যাই হোক, টাকা আমি ওই দিনের পরের দিনে ফেরত দিয়ে গেছি। আকরামের শাশুড়ি আমার বাসায় যেতে মানা করছে, তার কাছে বাইরে থেকে টাকা দিয়ে চলে গেছি। ফাতেমা, আকরামের বউ, এই নাও টাকা। আকরাম আসলে ওকে দিয়ে দিবা, আর বলবা আমি টাকা চাইনি, আমার টাকার প্রয়োজন নেই। ফাতেমা, মা, আপু টাকা দিয়েছিল বললে না কেন? আর আপুকে বাসায় আনোনি কেন? ফাতেমার মা আমতা আমতা করে বলল, ফাতেমার মা, আসলে আমার মনে ছিল না। আর কিছু বলার আগে আলো তাকে থামিয়ে দিয়ে বলা শুরু করলো, আলো, আমি আজকে এখানে কিছু কথা বলার জন্য এসেছি। গত 12 বছরে বাবা মারা যাওয়ার পর বলা হয়নি। দাদি, কি বলতে আইসস তুই? কয়দিন পর পর দৌড় দিয়া আইসে তামাশা করে। আলো, দাদিমা, আমার বিয়ে 2 বছর হয়ে যায়। এই 2 বছরে 5বারও আমি এই বাড়িতে আসিনি। তাহলে কিভাবে বলেন যে 2 দিন পর পর আসছি? আচ্ছা, আমায় আপনি দেখতে পারেন না, আমি মেয়ে বলে। আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি যখন জন্ম নিয়েছেন তখন কি ছেলে হয়ে জন্ম নিয়েছেন নাকি মেয়ে হয়ে? বলে একটু দম নিল। কান্না পাচ্ছে খুব। এই প্রথম আলো মনে চাপা কথাগুলো বলছে, আর বলতেই হবে। আজ না বললে আর কখনোই বলা হবে না। আলোর দাদি চুপ হয়ে আছে। তার চুপ থাকা আলো আবার বলা শুরু করলো, আলো, আপনি আগের যুগের মেয়ে হয়ে ভালোভাবে থেকেছেন, খেয়েছেন, ভালো জায়গায় বিয়ে করে বাচ্চা জন্ম দিয়ে নাতি নাতনি দেখে নাতির ঘরে পতি দেখতে যাচ্ছেন। কই, আপনার মা দাদিরা তো আপনাকে ঠিকই ভালোই লালন পালন করছে। আসলে আমি এই যুগে হয়ে শিক্ষিত সমাজে থেকে আমার প্রাপ্য অধিকার ভালোবাসা থেকে কেন বঞ্চিত হব? কেন ছেলে মেয়েকে আলাদা চোখে দেখতে হবে? আশেপাশে কত মানুষ দেখলাম, কই,
তারা তো হোক কন্যা সন্তানকে ঠিক লালন পালন করছে, তারা পার্থক্য করছে না। আছে কি উত্তর কারো কাছে? দাদি আপনি বলেন, আপনি মেয়ে হয়ে সসম্মানে বাঁচতে পারলে আমি মেয়ে হয়ে পারবো না কেন? নাকি আপনি মেয়ে হওয়ার আর আমার মেয়ে হওয়ার মাঝে অনেক তফাৎ? আলো গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। হাতের উল্টো পিঠ দিয়ে বারবার মুছে ফেলছে। কথাগুলো গলায় আটকে যাচ্ছে, কিন্তু আজ থামবে না। আজ যে বলবেই। সবাই চুপ হয়েছে। আলোর মা ও ভাইয়ের বউ কাঁদছে। আলো, আমাকে আপনারা সবসময় টিস্যুর মতো ব্যবহার করছেন। বাবার অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাকে আমার দোষ? সবসময় সব কিছুর জন্য আমাকে দোষ দেওয়া হয়েছে। আমাকে পড়াশোনা বাদ দিয়ে কাজের লোকের মতো খাটানো হয়েছে, কারণ বংশের ছেলে লালন পালন করতে হবে তাই। খাওয়া দাওয়া, পোশাক সব দিক থেকে আমি বঞ্চিত ছিলাম। আমার কষ্টের টাকা দিয়ে সংসার চালিয়ে আমাকেই কথা শোনাতে হতো। আর একবারও কি আমায় দেখতে চেয়েছেন? আমি ওই বাড়িতে বেঁচে আছি নাকি মরে গেছি, ওই বাড়িতে কেমন আছি একবারও খোঁজ নেননি। আরও একবার দেখতেও যাননি। আর না, আমায় কখনো বলেছেন এই বাড়িতে আসতে? কখনো ফোন দিয়ে 2 মিনিট কথা বলে জিজ্ঞাসা করেনি যে আলো কেমন আছো? আমি নিজের থেকে বেহায়ের মতো ফোন দিতাম আর আপনারা কথা শুনতাম। আচ্ছা, বিয়ে দিয়ে দিয়েছেন, ব্যাস দায়িত্ব শেষ। আপনাদের মাঝে দায়িত্ববোধ নামক জিনিসটা মরে গেছে। আর সবচেয়ে বড় কথা, জীবনে একটা জিনিস চেয়েছিলাম, আধারকে বিয়ে করার কথা। সেখানে আমাকে শাস্তি হিসাবে একজন অমানিক পুরুষের হাতে তুলে দেওয়া হয়েছে। কেন? এই বাড়ির ছেলে যদি তার পছন্দের মানুষকে জীবনসঙ্গী বানাতে পারে, তাহলে মেয়েটি কেন পারবে না? কেন? আলো কান্নায় ভেঙে পড়ল। কত বছর পর কাঁদছে জানা নেই। বিয়ের সময়ও বিদায়ে কাঁদেনি। ফাতেমা আলোর পাশে এসে দাঁড়ালো। কী বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না। আলোর মাও কাঁদছে। হুট করে আলোর দাদি এমন কিছু বলল যার জন্য কেউ প্রস্তুত ছিল না। দাদি, ও এই কথা, এবার বুঝি তোমার নাগর বুঝি আইসে পড়ছে, তাই না? তার সাথে যাওয়ার জন্য এত কথা, আমাকে মান সম্মান ডুবানোর জন্য এই রাস্তা। তোরে তো জন্মের সময়ে মাইরে ফেলানো উচিত ছিল। আলোর মা, মা আপনি এগুলো কি বলছেন? চুপ করুন দয়া করে, আজ কিছু বলবেন না। আলোর কান্নার মাঝে হেসে দিল সবাই অবাক। আলো, সত্যি দাদি, আপনি আর আপনার মানসিকতা কখনো বদলাবেন না। যাক, আমি কাউকে কোনো কৈফিয়ত দিতে আসিনি। যেই কাজে এসেছি তাই করছি। চোখের জল মুছে ফাতেমার হাতে খবরের কাগজে মোড়ানো বাক্সটা দিল। আলো, তুমি খুব মিষ্টি মেয়ে ফাতেমা, আমার ভাইয়ের খেয়াল রাখো। আর হ্যাঁ, তোমার যদি মেয়ে হয় তাহলে দয়া করে এই বাড়িতে এদের কারো ছায়া তোমার মেয়ের উপর পড়তে দিও না। জীবনটা অভিশপ্ত হয়ে যাবে। আল্লাহ যেন তোমার কন্যা সন্তান না দেয়। আর এই বাক্সটা আকরামকে দিয়ে দিও। তোমার উপর আমার বিশ্বাস আছে, তুমি এই বাক্সটা খুলবে না, কারো কথাই খুলবে না, প্লিজ। ফাতেমা মায়ের দিকে তাকিয়ে, আমি চাই বাক্সটা আকরাম খুলুক। নিজের খেয়াল রেখো, ভালো থেকো। আলো কথা শেষ করে বাইরের দিকে পা বাড়ালো। ফাতেমা, আপু আপনার ভাই আসার পর যেতেন নিজ হাতে দিতেন বাক্সটা। আলো মুচকে হাসলো। আলো, আমার যে সময় নেই ফাতেমা, তুমি দিয়ে দিও, এটার জন্য এসেছিলাম। আলোর মা আলোর হাত ধরে ওকে জড়িয়ে ধরে কাঁদছে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আলো আমায় ছাড়ুন, যেতে দিন, যেতে হবে। আলোর মা, মা গো, আমারে মাফ করে দাও। আমি কোনো দিন তোমার সাথে ভালো ব্যবহার করিনি। মায়ের থাকতে থাকতে তার মতো হয়ে গেছি। তুমি আমায় মাফ করে দাও। আলো, মাফ করার কিছু নেই। আমার জন্ম দিলেই কি মা হওয়া যায়? আপনাকে আমি তুমি থেকে আপনি কেন ডাকি জানেন? কারণ আমার কাছে আপনজন যখন পর হয়ে যায় তখন তাকে আপনি বলে ডাকি। আপনাকে ঠিক মা বলে কবে ডেকেছি বলতে পারেন? পারবেন না। আলোর মা চুপ হয়ে গেল। শুনে শুনে ভাবতে লাগলো। আলো সবার দিকে চেয়ে রইল। আলো, আশা করি আমার চেহারা যেন আপনাদের না দেখা লাগে। এর মাঝে ফাতেমা আকরামকে মেসেজ করে আসতে বলল। কেন যেন আজ খুব ভয় করছে। আলো কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বাইরে চলে গেল। দ্রুত পায়ে একটা অটোতে উঠে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। চলে যাচ্ছে দুই পরিবার থেকে দূরে। গার্লস গ্রুপ থেকে এক আপুর সাথে তার পরিচয় হয়। তার কষ্টের কাহিনী শুনে আপু তার কাছে চলে আসতে বলে। এই আপু একা থাকে। আলো তার ফোন নাম্বার নিয়ে রাখে, সময়ে কাজে লাগবে তাই। আজ সকালে শাওনের বলা কথাগুলোর পরে সিদ্ধান্ত নেয় চলে যাবে বহুদূরে। অনেক আপু তাকে সাহস দিয়েছে, নিজের জন্য লড়াই করার শক্তি দেয়, যার ফলে আজ সেই আপু ঠিকানা দিয়ে দিয়েছে। আলো সেই ঠিকানা রওনা দিছে শাওনদের বাড়িতে। শাওনের মা শাওনকে বকছে। শাওনের মা, তোর বউ স্বর্ণের চেন লইয়ে গেছে গা, আমারে জিগাও নেই, তুই কিছু কোষ নেই, তাই মাথায় উঠে গেছে। এমন এত কাম ফেলাইয়া বাপের বাড়ি গিয়ে মরছে। চেন আমার কাছে রাখছি, হারায় যাইব গা তাই। বিয়ের মধ্যে বাপের বাড়ি থেকে সুতার সময় চিকন চেন আনছিল, সেটাও লইয়ে গেছে। পোড়া কপাল আমার। রূপা, থাক খালা, শাওন ভাই আপনার নতুন দেইখা চেন আইনে দেব।
শাওন কিছু না বলে রুমে চলে গেল। আলমারি খুলে দেখলো পুরনো কাপড় চোপড় পরে আছে আর শাড়ি বিয়ের মধ্যে উপহার দিছিল সেই সব শাড়ি, কিছু থ্রি পিস যেগুলো কোনো ভালো দিনে পরতো ওইগুলো নিয়ে বাকি সব রাখা। খালি বিয়ের শাড়ি পরেছে। শাওন ভাবছে চেন নিয়ে গেল বিয়ে 2 বছরে মা সেই যে চেন দিয়েছে কত চাওয়ার পর দেয়নি, আজ নিজের থেকে নিয়ে গেছে। ব্যাপারটা কেমন যেন লাগছে। শাওন তাড়াতাড়ি ড্রয়ারে দেখলো সেখানে টাকা রাখা। সেটা খুলে দেখলো না, টাকা যেখানে ছিল সেখানেই আছে। কিছুক্ষণ গুনে নিল, সব ঠিক। বিয়ের সময় একটা ট্রলি কিনেছিল, ওটাও নেই। শাওন এসব ভেবে কুল পাচ্ছে না। ভাবলো অনেক দিন পর বাবার বাড়িতে থাকতে গেছে, তাই এভাবে গেল। কখনো তো কিছু কিনে দেয় না, তাই বলে সব নিয়ে গেছে যাতে কেউ বলতে না পারে সেই কিছু দেয় না বউকে। যাক, বুদ্ধিমতী আছে। শাওন গান গাইতে গাইতে চলে গেল। অন্যদিকে আধার নিজের দোকান চালু করে দিয়েছে, একজন কর্মচারী রেখেছে। আধার দোকানে বসে নিজের মানিব্যাগে রাখা সাদা কালো ছবির উপর হাত বুলেছে। ছবিতে একটা বাচ্চা মেয়ে গোমরা মুখ করা ছবি। এই ছবিটি কারণে আলোর। তখন তারা চারে পড়তো, কোনো কারণে ছবি তুলতে হবে। ছবি তুলতে আলো দেখলো তার ছবি সুন্দর হয়নি। মাথায় তেল চুপচুপে উঠছে, ছবিটা বাঁকা উঠছে, তাই সে রাগ করে ফেলে দিয়েছিল। আধা সেটা কুড়িয়ে নিজের কাছে সযত্নে রেখে দেয়। এত বছর ধরে নিজের কাছে রাখে। রোজ সকালে ঘুম থেকে হেঁটে ছবিটির দিকে তাকিয়ে থাকে আর ছবির সাথে কথা বলে। আর কত কি। আধার হাসছে আর মনে মনে বলছে, আধার আমার 2 মাসের বড় আলো, খুব তো জোর গলায় বলেছিলে তুমি শুধু আধারের আলো, কিন্তু আজ কী হলো? আধারের আলো সে অন্য কারো হয়ে গেল। তোমার ওপর আমার কোনো রাগ নেই, শুধু শেষ একটা ইচ্ছা, এই 26 বছরের নারী আলো কেমন দেখতে তাই দেখতে চাই। আলো বাস থেকে নেমে একজনকে খুঁজছে। কিছুক্ষণ পর একজন মেয়ে আসলো। আলো তার থেকে কথা বলল, এরপর দুজন চলে গেল। মানুষ বড়ই অদ্ভুত, তাই না? সামান্য কষ্টের কথা শুনে সাহায্য করার জন্য চলে এলো আপু, আর কাছের মানুষরা কাছ থেকে শত কষ্ট পেয়ে একটুখানি সুখের আশায় ছিলাম। আজ কেন যেন মনে হচ্ছে আপনের চেয়ে পর ভালো। সামনের দিনগুলো কিভাবে কাটবে জানি না। আলো আর মেয়েটি একটি ফ্ল্যাটে আসলো। মেয়েটি, আলো তুমি বসো, আমি তোমার জন্য শরবত নিয়ে আসি। আলো চারিদিকে দেখছে, অনেকটা গোছানো ঘর। আলো বড় ফ্ল্যাট, উনি একা থাকেন। মেয়েটি, কী দেখছো? শরবতের গ্লাস এগিয়ে দিলে। আলো, মনিরা আপু, এত বড় বাড়িতে তুমি একা থাকো? মনিরা, একসময় বর আর আমি থাকতাম, এখন শুধু আমি। আপু কিছু মনে করো না, একটা কথা বলি? মনিরা, একটা নয় 100টা বলো। আগে ফ্রেশ হয়ে নাও, কিছু তো খাওনি সকাল থেকে। চলো আমার সাথে খেয়ে সারাদিন গল্প করবো। আলো চোখ ছলছল করছে। চিনা নাই জানা নাই একটা মেয়ে থাকতে দিচ্ছে, খেতে দিচ্ছে। মনিরা, আপা চোখের পানি গড়িয়ে পড়ার আগে মুছে ফেলো, এই জল যেন গড়িয়ে না পড়ে, ঠিক আছে? আর চিন্তা করার কোনো কারণ নেই, আমি তোমার পাশে আছি, আমাকে বড় বোন ভাবতে পারো। আলো আর মনিরা বসে বসে কথা বলছে। মনিরা, ছোটোবেলায় আমার বাবা মারা যায়, মা কষ্ট করে বড় করে আর লালন পালন করতে থাকে, কিন্তু মা হঠাৎ মারা যায়। আমি কি করব বুঝতে পারছিলাম না। এরপর আমার একজনের সাথে পরিচয় বয়সে আমার অনেক বড়। একদিন সে আমায় বিয়ের প্রস্তাব দেয়, উপহার না পেয়ে রাজি হয়ে যায়। লোকটা আমায় বড্ড ভালোবাসতো, আমাকে পড়াশোনা করিয়ে এখানে আনার পিছনে তারই অবদান। আজ আমি ভালো জব করি, এই ফ্ল্যাটের মালিক আমি, আর ভালোই চলছে দিনকাল। আলো, উনি কোথায়? মনিরা, উনি আমায় ছেড়ে একা না করে না ফেরা দেশে চলে গেছেন। যাক, তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি কিছু না কিছু করব। নিজের পায়ে দাঁড়াতে হবে, তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তোমার সঙ্গ দেবো। তো এখন তুমি কি চাও? আলো হালকা হেসে বলল, আলোর ডিভোর্স। অন্যদিকে আকরাম বাসায় এসে সব কিছু শুনে চুপ হয়ে যায়। ওর আসতে দেরি হয়েছে, না হয় আজ ওর বোন ওর সাথে থাকতো। বোনের দেওয়া বাক্সটা খুলে বড্ড ভয় করছে। কয়েকবার কল করছে কিন্তু বন্ধ। শাওনকে কল দিয়েছে, সেখানেও নেই। তার বোনের কিছু হলো না। 7-5 না ভেবে বক্সটা খুলতো। বক্সের ভিতরে ছোট ছোট বাচ্চা মেয়ের 2টো জামা, যা দেখে আকরাম অবাক। এটা তো তার ছোট বোনের ছোটোবেলার জামা, যেটা যখন আকরাম ছোট ছিল হুটহাট করে আলোর জামা পরে ফেলতো। আকরামের এই জামা নাকি খুব পছন্দ, অনেক ঝগড়া হতো। এরপর আকরামের মা জামাটা আলমারিতে রেখে দেয়, আর বের করেনি। আকরাম ভেবেছিল ফেলে দিয়েছে। এটা কিভাবে আলোর কাছে ছিল? জামাগুলো বড়ও ছিল। এখন দেখে মনে হচ্ছে আলো কেটে হালকা ছোট করে 1 বছর বাচ্চার সাইজ বানিয়ে একটু ডিজাইন করে দিছে। এরপর আকরামের চিনতে ভুল হয়নি যে এটা আলোর জামা।
জামার সাথে একটা ছোট্ট বাক্সে তার পাশে সাদা কাগজে একটা চিঠি। ছোট্ট বাক্সটা খুলে দেখলো বক্সে ছোট ছোট রিং কানের দুল। আকরাম চিঠিটা হাতে নিল। পড়তে বেশ ভয় করছে। চিঠিটা সাহস করে পড়ে কান্নায় ভেঙে পড়লো। সবাইকে চিৎকার করে বলল, আমার বোন চলে গেছে, কোথায় খুঁজবো তাকে? আমার বোনের সাথে এমন কেন হলো? চিঠিতে কী লেখা আছে কেউ জানে না। ফাতেমাকেও ধরতে দিচ্ছে না চিঠি। আলো চলে যাওয়ার 7 দিন হয়ে গেল। আকরাম রোজ চিঠিটা পড়ে আর কাঁদে। অনেক জায়গায় খুঁজেছে নিজের বোনকে। আকরামের মা, শাশুড়ি আর দাদির সাথে একেবারে কথা বলা বন্ধ করে দিছে। ফাতেমার সাথে কথা বলে আর সে চায় তার যেন মেয়ে হয়। এই অবস্থায় ফাতেমাকে অনেক খেয়াল রাখে আকরাম। শাওনের বাসায় গিয়েও শাসিয়ে এসেছে সবাইকে। শাওন চিন্তায় পড়ে গেল, আলো হঠাৎ কোথায় চলে গেল। 2 দিন পর শাওনের 2 বোন বাসায় এসে শাওনের বাসায় এসে রূপাকে রুম থেকে বের করে 4-5টা চর বসিয়ে দিয়েছে 2 বোন। ওদের এমন কাজে সবাই হতভম্ব হয়ে গেছে। 2 বোন প্রচুর রেগে আছে। আধারের আলো প্রথম পর্ব। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর একটা পর্ব আসবে রাত্রিবেলা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন।